আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা এই অধ্যায়টার পুরোটার একটা প্রবাহ চিত্র নিয়ে আলোচনা করব, মানে পুরো অধ্যায়কে এক নজরে একটা ফ্লো চার্টের ভিতর আনলাম আর কি। চলো একটু দেখি জীবনের জন্য পানি। এখন এই যে পানিটাকে আমরা কয়টা ভাগে, মানে এই অধ্যায়ে তোমাদের জন্য কয়টা ভাবে বর্ণনা করা আছে। এই যে পানি, সবার প্রথমে আমরা পানির ধর্মটা দেখতে পাবো। পানির কি কি আছে, ওর গলনাঙ্ক আছে, স্ফুটনাঙ্ক আছে, তারপর পানির গঠন আছে, পানির উৎস আছে, এরপরে পুনরাবর্তন, এরপরে আছে হচ্ছে তোমার মানদণ্ড, বিশুদ্ধ পানির মানদণ্ড কি কি থাকা লাগে, এরপরে বিশুদ্ধকরণের পদ্ধতি কি কি আমরা করতে পারি, দূষণ, আন্তর্জাতিক নিয়ম, সবকিছু আমরা আজকে হচ্ছে একটু একটু করে বর্ণনা করব। পুরা অধ্যায়ের একটা ধারণা তোমার এখান থেকে হয়ে যাবে। এরপরে আমরা আরো ডিটেলস পড়বো, মানে প্রতিটা কনসেপ্টের একদম গভীরে যাব, কিন্তু এক নজরে আমরা প্রথমে একটু দেখি কেমন। চলো এই জায়গাটায় সবার প্রথমে পানির যে ধর্মটা কি কি বলছে, পানির ধর্ম এখানে ভিতর কি আছে, ওর গলনাঙ্ক। পানির গলনাঙ্ক যদি আমরা বলি, যেই বায়ুমণ্ডলীয় চাপ আর তাপে পানি হচ্ছে গলিত অবস্থায় থাকে বা তরল অবস্থাতেই থাকে বা গলে যাইতে থাকে, অথবা ধরো বরফ, বরফ হচ্ছে পানিতে মানে পরিণত হয়ে যাবে বা গলনটা ঘটবে, ওইটা হচ্ছে ওর গলনাঙ্ক, মানে যেই তাপমাত্রাটাই হচ্ছে। স্ফুটনাঙ্ক কি, যে বায়ুমণ্ডলীয় চাপে এবং তাপে পানি বাষ্পে পরিণত হওয়া শুরু করবে বা ফুটতে শুরু করবে। পানি ফুটতে তো সবাই দেখছো, যেই তাপমাত্রাটায় বা কোনো একটা পাত্রে পানি নিয়ে যদি তুমি চুলার উপর বসায় দাও, তাপ দাও, সাথে সাথে কিন্তু সে ফুটতে শুরু করবে না, একটা নির্দিষ্ট সময় পরে, তাই না? ওই স্ফুটনাঙ্কটা নির্দিষ্ট সময় পরে পানি যতটুকু তাপমাত্রা মানে বৃদ্ধি করলো, ওই একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে সে বাষ্প হওয়া শুরু করবে, ধোঁয়া ওঠা শুরু করবে। এটা হচ্ছে 100°C হচ্ছে পানির স্ফুটনাঙ্ক, আর গলনাঙ্ক হচ্ছে 0°C। এরপরে পানির গঠন, আমরা সবাই জানি পানির গঠন কি, H2O, তাই না? অক্সিজেন থাকতেছে একটা আর দুইটা থাকতেছে হাইড্রোজেন। তাহলে পানি কি কি নিয়ে গঠিত, অক্সিজেন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত, এই কথাটাই এখানে বলছে। এরপরে পানির উৎস, কোন কোন জায়গা থেকে তুমি পানি পাইতে পারো। উৎস হচ্ছে দেখো মিঠা পানি, মিঠা পানি বলতে হচ্ছে মিষ্টি পানিগুলা, সমুদ্রের পানি তো আবার লবণাক্ত, তাই না? ওইগুলো হচ্ছে নোনতা পানি, আর এমনি নর্মাল যেগুলো আমরা খাইতে পারি ওগুলো হচ্ছে মিঠা পানি। মিঠা পানি, তারপর এখানে আবার কি আছে দেখো তো, মিঠা পানিতে তোমার বৈশ্বিক উষ্ণতার প্রভাব আছে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাইতে পারে বৈশ্বিক উষ্ণতার কারণে। বৈশ্বিক উষ্ণতা, বৈশ্বিক বলতে হচ্ছে পুরা বিশ্বে, বুঝছো? বৈশ্বিক বলতে হচ্ছে পুরা বিশ্বে, আর উষ্ণতা বলতে কি, গরম বা ওয়ার্ম যেটা। তাহলে এই যে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা, এটার কতগুলো প্রভাব বর্ণনা করছে দেখো তো। বৈশ্বিক উষ্ণতার প্রভাব হচ্ছে, এটা মেইনলি হয় হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাসের কারণে। গ্রিন হাউস গ্যাসের কারণে গ্রিন হাউস এফেক্ট তৈরি হয়, ওই গ্রিন হাউস এফেক্টের কারণে পৃথিবীর তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এখন এটা অবশ্যই আমাদের জন্য দুঃখের একটা বিষয়। কি জন্য? দেখো ওর ক্ষতিকর দিকগুলো দেখো। যদি পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে তাহলে কি হবে, পৃথিবীর উপরে নিচে মেরু আছে না, মেরুর বরফ গলে যাবে। বরফ গলে গেলে কি হয়, পানিতে পরিণত হয়ে যায়। এখন এই পানিগুলা সমুদ্রের পানির সাথে এসে মিশবে। সমুদ্রের পানিতে যদি আরো পানি দাও, সেক্ষেত্রে কি হবে, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে, তখন নিচু অঞ্চলগুলো প্লাবিত হয়ে যাবে। সমুদ্রের আশেপাশে তীরবর্তী যে অঞ্চলগুলো আছে সেখানে মানুষজনের বসবাস হচ্ছে আর সম্ভব হবে না, কারণ পানির নিচে তলা যাবে। তাহলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায়। এরপরে বৈশ্বিক উষ্ণতার কারণে অনেক বেশি বৃষ্টিপাত হয়, গরম পড়বে অনেক বেশি, বৃষ্টিও তোমার অনেক বেশি হবে। তারপরে দেখো না যে রিসেন্ট অনেক বেশি বন্যা হয়। তারপরে আসো লবণাক্ততা, এই বৈশ্বিক উষ্ণতার কারণে সমুদ্রের পানি যে বেড়ে যাচ্ছে, সমুদ্রের পানিতে তো লবণ থাকে, তাহলে লবণাক্ততাও তো বেড়ে যাবে। বুঝতে পারছো? বৈশ্বিক উষ্ণতার এই ক্ষতিকর প্রভাব, সবগুলা প্রভাব কিন্তু ক্ষতিকর, তাই না? এই সবগুলাই হচ্ছে আমার ক্ষতিকর প্রভাব আমি দেখতে পাচ্ছি। এরপরে এই উৎস আরেকটা ভাগ করছে দেখো। এই উৎসগুলার পরে আমরা হচ্ছে হুমকির মুখোমুখি পড়তেছি। কি কি হুমকি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে দেখো তো, বা পানি দূষণ হওয়ার কারণে। নদী দখল করার কারণে হচ্ছে তোমার পানি দূষণটা হইতে পারে। পানি দূষণ বা যে কোনো জলাশয় দখল বলতে আমরা দেখি না মাঝে মাঝে যে নদীর পাশে দোকান তৈরি করে ফেলা, বা নদীর পাশে হচ্ছে ঘরবাড়ি তৈরি করে থাকা শুরু করে দেওয়া। নদী তো হচ্ছে তোমার একটা রাষ্ট্রীয় সম্পদ, সবার জন্য এটা। তাহলে এইখানে তো তুমি নিজে নিজে দখলদারি করে থাকতে পারো না। তাহলে এই যে নদী দখলটা, এটা কি করে আমাদের জন্য কিন্তু হুমকি স্বরূপ। আমাদের জলাশয় বা নদী, সমুদ্র, এগুলোকে সমুদ্রে এত বেশি প্রভাব ফেলে না, সেক্ষেত্রে ওই জায়গাটাকে হচ্ছে তোমার মানে ক্ষতিগ্রস্ত করতেছে। তারপর হচ্ছে বাঁধ নির্মাণ। তুমি যদি বাঁধ নির্মাণ করো, নদীর যে একটা গতিপথ থাকে, ওই গতিপথ কিন্তু হারায় যায়।
মানে ওই ফ্লোতে আর চলতে পারে না, কারণ আমরা বাদ দিয়ে তো হচ্ছে নদীটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। আচ্ছা, নদীতে যখন নদী বা জলাশয় যখন কলকারখানার বর্জ্য পদার্থ হইতে এসে মিশ্রিত হয়, ওখানে পানি কিন্তু বা জলাশয়ের যে বসবাসকারী জীবদের বাস্তুসংস্থান কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে? অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এটা মানে করা যাবে না, পরিকল্পিতভাবে করতে হবে। যেখানে এখানে অপরিকল্পিত বলে দিছে, কোনো কাজই কিন্তু অপরিকল্পিত ভালো না, তাহলে পরিকল্পিতভাবে আমাদের বর্জ্যটা ব্যবস্থাপন করতে হবে। এরপরে পানির গতিপথ পরিবর্তন। পানির গতিপথ পরিবর্তন ফলে কিন্তু নদী হচ্ছে তার দিক চেঞ্জ করে, অন্য একটা এরিয়ায় চলে যায়, সেক্ষেত্রে ওখানে তো তোমার নদীর গভীরতা থাকে না, নাব্যতা নষ্ট হয়ে যায়, মানে এরকম ঝামেলা তৈরি হয়। এরপরে পানির উৎস সংরক্ষণ করা। আচ্ছা, হুমকি থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? পানির উৎসটা অবশ্যই সংরক্ষণ করতে হবে। কোনো একটা জলাশয় তোমার এরিয়াতে আছে, কোনো নদী, সেক্ষেত্রে তোমার দায়িত্ব ওই নদীটাকে বাঁচিয়ে রাখা, কারণ নদী কিন্তু মরে যেতে পারে, নদীর নাব্যতা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে নদী মরে যাবে। এরপরে পানির বন্যা ও মাটির ক্ষয়জনিত কারণ। আচ্ছা, যদি বন্যা হয় সেক্ষেত্রে আমরা কি জানি? মাটি, এক জায়গার মাটি হচ্ছে আরেক জায়গায় ধুয়ে চলে যায়, বা নদী তোমার হচ্ছে মানে ক্ষয় হয়ে যায়। এই যে ক্ষয়জনিত কারণেও কিন্তু জলাশয়টা তোমার মারা যেতে পারে বা নিঃশেষ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এটাও কিন্তু আমাদের জন্য একটা হুমকির কারণ। এরপরে পানির অপচয়। অবশ্যই আমাদের পানির অপচয় করা যাবে না, যে কোনো কিছুই অপচয় করা যাবে না। তোমার যতটুকু দরকার অতটুকু ব্যবহার করবা, না হলে কিন্তু সৃষ্টিকর্তার কাছে যায় সব কিছুর হিসাব দেওয়া লাগবে। তখন কি বলবা? যে আমি বিনা কারণে পানিগুলো নষ্ট করে ফেলাইছি। এরকম কিন্তু করা যাবে না। অপচয়কারী কিন্তু শয়তানের ভাই, কেমন? আসো, এরপরে আমাদের এই পার্টটুকু বর্ণনা করা কিন্তু শেষ। এবার আমরা পুনরাবর্তন কথাটায় আসলাম। এই পুনরাবর্তন, পুনরায় আবর্তন, দুইটা ওয়ার্ড এখানে একসাথে আছে। পুনরায়, পুনরায়, আর এখান থেকে আসতে হচ্ছে আবর্তন। পুনরায় আবর্তন, পুনরায় মানে হচ্ছে বারবার বারবার কোনো একটা কাজ করার, আবর্তন মানে হচ্ছে এভাবে সাইকেল বা চক্র সম্পন্ন হওয়া। তাহলে পুনরায় আবর্তন, আমরা জানি যে জলাশয়ের উপরে, এই যে ধরো একটা পুকুর, পুকুরের উপরের যে লেয়ারের পানিগুলা, ওগুলো সূর্যের তাপে বাষ্প হয়ে যায়, এতটুকু তো জানি, তাই না? সূর্যের তাপ যখন ওই লেয়ারটার উপরে পড়তেছে, ওখান থেকে পানি বাষ্প হয়ে যায়। এখন বাষ্পগুলা কোথায় যায় বলো তো? বাষ্পগুলো উপরে গিয়ে মেঘ হয়ে যায়, হয়ে গেল মেঘ। এখন একটা আর আরেকটা মেঘ, অনেকগুলো মেঘ যখন একসাথে ঘনীভূত হয়, তখন ওরা ভারী হয়ে নিচের দিকে চলে আসে এবং বৃষ্টি আকারে পৃথিবীতে আবার ফিরে আসে, তাই না? মেঘ থেকে আবার বৃষ্টি হয় না? ধরো বৃষ্টি পড়তেছে, এখন এই বৃষ্টির পানিগুলা পাহাড় পর্বত সব কিছু বেয়ে এসে এই জলাশয়েই কিন্তু পড়বে বা মাটির নিচে এসে জমা হবে। তাহলে এই পানি জলাশয় থেকে শুরু করে মেঘ হইল, মেঘ থেকে আবার বৃষ্টি, আবার জলাশয়ে আসলো। তাহলে এই যে চক্র আকারে ঘুরে আসতেছে, এটাই হচ্ছে পানির চক্র বা পানির পুনরাবর্তন। তাহলে এই ওয়ার্ডটুকু আমরা বুঝলাম, এতটুকু শেষ। এরপরে আসো মানদণ্ড। বিশুদ্ধ পানির মানদণ্ড মানে ঠিক রাখার জন্য আমাদের কি কি দিক খেয়াল রাখতে হবে? দেখো, সবার প্রথমে পানির যে বর্ণ আর স্বাদ, এটা ঠিক রাখা লাগবে। বর্ণ তুমি হচ্ছে দেখেই বুঝতে পারবা, কোনো একটা পানি যদি মানে ময়লা আবর্জনা যুক্ত হয়, সেক্ষেত্রে তুমি দেখলেই বুঝতে পারবা না, ওর কালারটা দেখলেই বুঝতে পারবা যে এই পানিটা হচ্ছে মানে সঠিক মানদণ্ডের নাই। এরপরে স্বাদ, খাইতেও ওটা বিকৃত মনে হবে। এরপরে ঘোলার পরিমাণ। ঘোলার পরিমাণ কি? যদি পানির ভিতরে কোনো কঠিন অদ্রবণীয় পদার্থ যুক্ত হয়, কি বললাম? কঠিন অদ্রবণীয় পদার্থ যদি যুক্ত হয়, অদ্রবণীয়, তখন ওইটাকে আমরা হচ্ছে ঘোলা পানি বলি। এখন ঘোলা পানি পরিষ্কার করার জন্য তুমি পরিস্রাবণ প্রক্রিয়া ব্যবহার করতে পারো। এই প্রক্রিয়া কি হয়? কঠিন পদার্থগুলোকে আমরা ছেঁকে আলাদা করে ফেলবো। কোনো একটা সুতার কাপড় নিতে পারো, ওখানে উপর ছাকলে দেখবা যে কঠিন পদার্থগুলো ওই কাপড়ের উপরে পড়ে যাচ্ছে, অথবা তলানি হিসেবে কিছুক্ষণ ঘোলা পানি রেখে দিলে ওটা আবার তলানি হিসেবে পড়ে যায়। তাহলে ঘোলা পানিতে কি থাকতেছে? কঠিন তরল বর্জ্য আমরা বলি যেটাকে, মানে তরলের সাথে কঠিন পদার্থ এসে যুক্ত হয়। কঠিন পদার্থ কিন্তু একদম দ্রবীভূত হয়ে যায় না। এরপরে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি। পানিতে যদি তেজস্ক্রিয় পদার্থ উপস্থিত থাকে, সেক্ষেত্রে পানিটাকে আমরা বিশুদ্ধ পানি বলতে পারবো না। ময়লা আবর্জনা থাকলেও তো বলতে পারবো না। এরপরে দ্রবীভূত অক্সিজেন। আচ্ছা, এটার আবার পরিমাণ আছে, কতটুকু পানিতে? 1 লিটার পানিতে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা লাগে। 1 লিটার পানিতে মিনিমাম কতটুকু থাকতে হবে? 5 মিলিগ্রাম অক্সিজেন যদি থাকে তাহলে হচ্ছে পারফেক্ট। মানে পানির নিচে যে জলজ উদ্ভিদগুলা, তারপর জলজ প্রাণীগুলা, মাছ ছাড়াও তো আরও অনেক পোকামাকড় প্রাণী কিন্তু থাকে পানির ভিতরে, তাহলে ওদের জন্য, ওদের বেঁচে থাকার জন্য তো অক্সিজেন প্রয়োজন, তাহলে ওই অক্সিজেনটা তোমার নির্দিষ্ট একটা অ্যামাউন্টে থাকা লাগবে। এরপরে তাপমাত্রা। অবশ্যই পানির নিচে যে জীবগুলো আছে ওদের একটা
মানে সুইটেবল তাপমাত্রা লাগবে। অনেক বেশি হিট হইলে বা অনেক বেশি শীত হইলে কিন্তু ওরা বেঁচে থাকতে পারবে না। যার জন্য তাপমাত্রাটাও হচ্ছে তোমার পানির বিশুদ্ধ কিনা বা পানিতে জীব যে বাস্তুতন্ত্রটা ওটা টিকে থাকার জন্য পারফেক্ট কিনা, আমাদের কিন্তু তাপমাত্রাও এটার উপর নির্ভর করতেছে। আবার দেখো পিএইচ, পিএইচ হচ্ছে অ্যাসিড নাকি ক্ষার, এটা আমরা বুঝতে পারি। পিএইচ এর স্কেলটা যদি আমি আঁকি, এখানে হচ্ছে 14 পর্যন্ত থাকে নাম্বার, যেখানে 14-র অর্ধেক হচ্ছে তোমার 7। 7 হচ্ছে নিউট্রাল। 7-এ যদি থাকে তখন আমি এটাকে অ্যাসিডও বলবো না, ক্ষারও বলবো না, একদম নিউট্রাল আছে। এরপরে 7-এর কম যদি হয়, মানে 6, 5, 4, 3, তখন এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসিড বা অম্ল। আর যদি 7-এর বেশি চলে যায়, 8, 9, 10, 11, 12, 13, তখন আমরা বলবো হচ্ছে ক্ষার। তাহলে পিএইচ এর মানটা তোমার থাকতে হবে 6.5 থেকে 8.5 এর ভিতরে। তার মানে অনেক বেশি অ্যাসিড না, অনেক বেশি ক্ষারও না, তাই না? এই যে মাঝামাঝি 7-এর কাছাকাছি কয়টা মান। তাহলে পিএইচ এর মান এই রেঞ্জের ভিতর থাকলে তোমার মাছ অথবা জলজ যে প্রাণীগুলো ওদের খুব ভালোভাবে থাকতে পারবে। এরপরে লবণাক্ততা, পানি যদি অনেক বেশি লবণাক্ত হয়ে যায়, কিছু কিছু মাছ দেখবা হচ্ছে আর বেঁচে থাকতে পারতেছে না। কারণ আমরা কি জানি, কিছু মাছ হচ্ছে তোমার সমুদ্রে থাকে লবণাক্ত, আবার কিছু মাছ হচ্ছে তোমার মিঠা পানির মাছ। সেক্ষেত্রে এই লবণাক্ততাটার যে মানে ব্যালেন্সটা, এটাও কিন্তু আমাদের ধরে রাখতে হবে। এই সব কিছু হচ্ছে তোমার বিশুদ্ধ পানির একটা মানদণ্ড হিসেবে আমরা বলতে পারি। এরপরে পানি বিশুদ্ধকরণের ক্ষেত্রে দেখো মাঝখানের এই জায়গাটা, এখানে পড়বো এখন আমরা। বিশুদ্ধকরণের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি? বিশুদ্ধকরণ পদ্ধতি কিন্তু মানে তুমি পানি যখন পান করতে যাবে তখন তোমার পানি অবশ্যই বিশুদ্ধ হওয়া লাগবে। ময়লা পানি খেয়ে ফেলে তো তোমার মানে অনেক পানিবাহিত রোগ কিন্তু হইতে পারে। তাহলে আমরা পানি ফুটাইতে পারি বিশুদ্ধ করার জন্য। থিতানো পদ্ধতি আছে, ছাঁকতে পারি, ছাঁকন, থিতানো, ফুটানো, অথবা রাসায়নিক পদার্থ ব্যবহার করতে পারি। এরকম পদ্ধতিগুলোর ভিতরে যেগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে ওগুলা কয়টা আলোচনা করব। পরিস্রাবণ দেখো, পরিস্রাবণ হচ্ছে একটু আগে আমি যখন এই ঘোলা পানি পরিষ্কার করার কথা বলছিলাম না, ঘোলা পানিতে কঠিন তরল বর্জ্য থাকে, তার মানে কঠিন পদার্থগুলো আমি বলছিলাম যে পাতলা একটা সুতার কাপড় দিয়ে তুমি ছেঁকে আলাদা করে ফেলতে পারো, ওই পদ্ধতিটাই হচ্ছে আমার পরিস্রাবণ। এরপরে আসো ক্লোরিনেশন। তুমি যে কোনো ক্লোরিন জাতীয় রাসায়নিক ট্যাবলেট অথবা রাসায়নিক পদার্থ ব্যবহার করতে পারো, যেগুলোর ক্লোরিন কি করে, জীবাণুগুলোকে মেরে ফেলতে সাহায্য করে। ক্লোরিন পানির সাথে মিশে জীবাণুগুলোকে, পানিতে থাকা জীবাণুগুলোকে মেরে ফেলে। তাহলে ক্লোরিনেশন, ক্লোরিন লাগবে, নাম শুনলেই বোঝা যায় ক্লোরিনেশন, ক্লোরিন লাগবে। এরপরে দেখো স্ফুটন, মানে হচ্ছে পানিকে ফুটানো, ফুটাইলে কিন্তু অনেক রোগ জীবাণু মরে যায়। ফুটানোটা হচ্ছে আমার কাছে সবচেয়ে মানে পান করার জন্য উপযোগী একটা মানে মনে হয়। বাসা বাড়িতে তুমি যে ফুটাই হচ্ছে পানি পান করতে পারো, তাহলে পানি ফুটানো ওইটাকেই বলছে যে স্ফুটন। এরপর হচ্ছে পাতন, এই পদ্ধতিটা দেখো, এটা হচ্ছে তোমার সবচেয়ে 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 বিশুদ্ধ পানি পাওয়ার একটা প্রসেস। পাতন প্রক্রিয়াটা আমরা কোথায় ব্যবহার করি? ঔষধ তৈরির জন্য যে আমাদের পানি লাগে ওইখানে ব্যবহার করি। এবং কোনো পরীক্ষা, রাসায়নিক কোনো ল্যাবে যখন আমরা পরীক্ষা করতে যাই তখন কিন্তু আমরা এই পাতিত পানি ব্যবহার করি। কিভাবে আমি পাতিত পানি তৈরি করতে পারবো? যে কোনো নর্মাল পানি নিলা এই বাটিতে, নেওয়ার পরে তাপ দিচ্ছ, তাপ দিলে আমরা কি জানি, পানি বাষ্পে পরিণত হয়ে যায়। বাষ্প উড়ে যাচ্ছে, উড়ে যাওয়ার আগেই আমি ওকে ধরে ফেলবো, একটা কাঁচ দিয়ে আটকে ফেলাইলাম, এই বাষ্পগুলো এখানে এসে থেমে গেল। এরপরে আমি এটার উপরে কিছু বরফ খণ্ড রেখে দিলাম, যার কারণে এই জায়গার এনভায়রনমেন্টটা তোমার ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হওয়ার কারণে এইখানে যে বাষ্পগুলো যাচ্ছিল না, ওই বাষ্পগুলো এখন ঘন হয়ে যাবে। আমরা যদি তাপ দিতে থাকি তখন কি হয়, বরফ পানিতে পরিণত হয়, আবার ওই পানিগুলা বাষ্পে পরিণত হয়। যখন আমি তাপ দিচ্ছি, উল্টা কাজ যদি করো, তাপ যদি সরায় নাও মানে শীতল করে ফেলো, তখন উল্টা প্রসেসটা হবে, বাষ্প তরলে পরিণত হবে, তরল কঠিনে পরিণত হবে। তাহলে এখানে আমি উল্টা কাজটা করতেছি, বাষ্পকে আমি তরলে পরিণত করে ফেলতেছি। এই যে এখানে পানি কণা জমা হবে, এই পানিগুলো আমি সংরক্ষণ করে যখন নিব তখন ওইটা হচ্ছে আমার পাতিত পানি বা ডিস্টিল ওয়াটার। এই ডিস্টিল ওয়াটার হচ্ছে তোমার সবচেয়ে পরিষ্কার। গেল, আমরা 4টা পদ্ধতি পড়লাম। এরপরে আসো পানির দূষণ। দূষণ কি করতে হবে দেখো, কি কি বলছে, দূষণ প্রতিরোধ, জলভূমি রক্ষা করতে হবে, বৃষ্টির পানি নিয়ন্ত্রণে রাখতে হবে, জনসচেতনতা, শিল্প কারখানা। আচ্ছা, দূষণ রোধে আর কি কি করা যায় এগুলো বলছে, যে আমরা অবশ্যই দূষণ প্রতিরোধ করতে হবে, যে কোনো জায়গায় দূষণ যদি হয় সেক্ষেত্রে ওইটা থামাইতে হবে। জলভূমি রক্ষা করতে হবে, হ্যাঁ, কোনো একটা জলাশয়, কোনো একটা নদী যদি তোমার আশেপাশে থাকে সেক্ষেত্রে ওই নদীটা যাতে মরে না যায়, নদীর নাব্যতা যাতে নষ্ট না হয়ে যায়, এটা কিন্তু তোমার দায়িত্ব, তোমাকে কিন্তু নদীটাকে রক্ষা করতে হবে। তারপরে বৃষ্টির পানি নিয়ন্ত্রণ, বৃষ্টির পানি সংরক্ষণে রাখতে পারো, সেক্ষেত্রে এটা তোমার দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে কাজে লাগবে। জনসচেতনতা বৃদ্ধি, সবাইকে বলতে হবে। তুমি যদি একা একা সচেতন থাকো যে আরে আমার বাসার পাশে নদীটাকে আমি বাঁচিয়ে রাখবো,
কিন্তু হবে না, কিন্তু আরেকজন এসে ময়লা ফালাবে, অন্য কোনো কলকারখানা বানাচ্ছে কোনো ব্যক্তি, সে এসে কলকারখানার বর্জ্যগুলো ফালাবে। সেক্ষেত্রে আমাদেরকে জনসচেতনতা তৈরি করতে হবে, সবাইকে বুঝাইতে হবে যে এই নদীকে আমাদের দূষিত করা যাবে না, নদী আমাদের জন্য দরকারি। তাহলে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। শিল্প কারখানা দ্বারা পানির দূষণ প্রতিরোধ করা। শিল্প কারখানা থেকে তোমার হচ্ছে কেমিক্যালগুলো আমরা জানি হচ্ছে নদীর পানিতে ফেলা হয়। এখন এগুলো তুমি ফেলার আগে তরল বর্জ্যগুলো মানে তরল রাসায়নিক উপাদানগুলো ফেলার আগে পরিশুদ্ধ করে নিতে হবে, বা টক্সিক উপাদানগুলো যাতে পানিতে না আসে। কারণ পানির ভিতর যে মাছ থাকে অথবা যেই ক্ষুদ্র জীবগুলো থাকে ওরা কিন্তু টক্সিসিটির কারণে মরে যেতে পারে, যার জন্য পরিশোধন করে তারপরে তোমার পানিতে হচ্ছে মানে ফেলতে হবে, যাতে কোনো অসুবিধা না হয়। এরপরে আবার ধরো কোনো একটা জাহাজ থেকে যদি তোমার তেল তেল চুইয়ে চুইয়ে মাঝে মাঝে আমরা পানিতে পড়তে দেখি, সেক্ষেত্রে পানি আর তেল তো কখনো মিক্স হয় না, তাই না? এখন ওই তেলে পানির উপরে তেলের একটা লেয়ার পড়ে যাবে, যার জন্য সূর্যের আলো ওই পানির ভিতরে প্রবেশ করতে পারবে না, এবং পানির ভিতরে যে গাছপালাগুলো আছে ওই গাছপালাগুলো খাদ্য তৈরি করতে পারবে না, অক্সিজেন তৈরি করতে পারবে না, যার জন্য ছোট ছোট মাছগুলো কিন্তু মরে যেতে থাকবে, অনেক সমস্যা দেখা দিবে আমাদের। তাহলে কি করতে হবে? পরিশোধন করে এগুলা ফেলতে হবে। আর তেল পানিতে যাতে না পড়ে ওই দিকে খেয়াল রাখতে হবে। এবং পানিতে এক ধরনের ব্যাকটেরিয়া তুমি ছাড়তে পারো, সিউডোমোনাস একটা ব্যাকটেরিয়া আছে, এই সিউডোমোনাস ব্যাকটেরিয়া কিন্তু তেল খায় ফেলায়, হাইড্রোকার্বন খেয়ে ফেলে, ওইটা আমাদের পরিবেশটাকে মানে সুন্দর রাখার জন্য কাজ করে, ওই ব্যাকটেরিয়াও চাইলে আমরা ব্যবহার করতে পারি। এরপরে কৃষিকাজ হতে মাটির ক্ষয়জনিত দূষণ প্রতিরোধ করা। কৃষিকাজের ক্ষেত্রে আমরা অনেক সময় আগাছানাশক অথবা কীটনাশক ব্যবহার করি না, ওগুলো নদীর পানিতে যায় মিশলে আবার নদীর পানির জন্য ক্ষতিকর। এরপরে লাস্ট আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক নিয়ম। তুমি যে পানিটা পান করবা, আন্তর্জাতিক যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে না আমাদের, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা মানুষের স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য কীরকম পানি পান করা প্রয়োজন, সেই পানিতে পিএইচ এর মান কতটুকু হবে, সেই পানির তারপর হচ্ছে তোমার যে কোনো পদার্থ দিয়ে যদি মিশ্রিত করা হয় তাহলে ওই মিশ্রিত পদার্থটুকু কতটুকু হবে, এইগুলোর উপর ভিত্তি করে আন্তর্জাতিক কতগুলো নিয়ম আছে যে তুমি পান করার জন্য তোমার পানিটা কিভাবে বিশুদ্ধ করতে পারো, কি কি প্রসেস ব্যবহার করতে পারো, মানে অনুমোদিত কতগুলো পদার্থ আছে, কারণ অনেক রাসায়নিক পদার্থ আবার তোমার জন্য ক্ষতিকর হইতে পারে। তাহলে এই যে নিয়ম কানুনগুলো বলে দিছে এটাই হচ্ছে আন্তর্জাতিক নিয়ম, যেগুলো তুমি পানি কীরকম পানি পান করবা ওইটার উপর মানে বেস করে আর কি ওরা অনেকগুলো নিয়ম দিছে, রেঞ্জ দিয়ে দিছে যে ক্লোরিন যদি ব্যবহার করতে যাও কতটুকু রেঞ্জের ভিতর থাকতে হবে, পিএইচ এর মান কতটুকু রেঞ্জের ভিতর থাকতে হবে, এই কথাবার্তাগুলোই। তাহলে এই যে দেখো এখানে আমি কি করলাম, পুরা অধ্যায়ের একটা সামারি কিন্তু করলাম, তাই না? আমরা অনেক ডিটেলসে আলোচনা করি না, ডিটেলস আমাদের আরও আসবে, কিন্তু আমরা পুরা অধ্যায়টা কিন্তু এক নজরে এখানে দেখে ফেলতে পারতেছি, তাই না? আর নেই, এতটুকুই। তাহলে এই যে জীবনের জন্য পানি, এই অধ্যায়টা আমরা এই ফ্লো চার্টের মাধ্যমে পুরাটা কিন্তু দেখে নিলাম। আশা করি বুঝতে পারছো, পুরো অধ্যায় সম্পর্কে তোমার একটা ধারণা হয়েছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।